জি স্যার, এখন শুরু হয়েছে। তো এই সুদ কষা পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি শতকরারই একটা পার্ট। এখন কেউ যদি শতকরা পেরে থাকে, সে যদি বলে আমি সুদ কষা অধ্যায় একেবারেই করতে চাই না, আমি টাচই করবো না, পরীক্ষা হলে গিয়ে আমি অঙ্ক করবো, সে পারবে। কিন্তু কিছু স্পেশালাইজ সূত্র এই সুদ কষা অধ্যায়ের জন্য তৈরি করা হয়েছে, যেটা শিখলে তার জন্য সময় বাঁচবে। এখন আমরা যে একটা সূত্র শিখেছিলাম না, যে বড় ভাই ইকুয়াল টু ব্লাড প্রেশার বাই 100, অ্যাকচুয়ালি আই ইজ ইকুয়াল টু এনপিআর, ওই সূত্রটা এটা একই সূত্র। আমরা যখন সুদের ক্ষেত্রে ইউজ করব তখন আমরা আই ইকুয়াল টু এনপিআর এই সূত্রটা প্রয়োগ করব। আর সুদ ছাড়া যখন লাভ ক্ষতি বা সিম্পল শতকরা বের করতে বলা হবে, তখন আমরা ইউজ করব ওই যে ভি ইজ ইকুয়াল টু বিপি বাই 100 ওইটা। তাহলে এক এক সূত্র, দুইটা সূত্রের অধ্যায়, সরল মুনাফার জন্য এক সূত্র, আর যৌগিক মুনাফার জন্য সম্পূর্ণ আরেকটা সূত্র। এই দুইটা সূত্র দিয়ে অধ্যায়টা করা সম্ভব, শুধুমাত্র দুইটা সূত্র দিয়ে। তো প্রথম সূত্রটা আপনারা সবাই জানেন, ক্লাস 6-7 থেকে করে আসছেন। সূত্রটা হচ্ছে, আপনারা লেখেন খাতায়, আই ইকুয়ালস টু এন পি আর। এখানে আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ বা মুনাফা। যদিও মুনাফা বলা উচিত না, সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য আছে, কেউ কি বলতে পারেন? স্যার সুদে কোনো রিস্ক থাকে না, মুনাফাতে রিস্ক থাকে, মানে আমার প্রফিটের অংশটা ছেড়ে দিতে হবে ক্ষতি হলে। রাইট রাইট, এটা একটা কথা। আরো আরো কোনো ডিফারেন্স? আর সুদের হারটা সবসময় সিলেক্টেড থাকে, এটাও। হ্যাঁ, এই দুইটাতে একই কথা। যদি ফিক্স বলেই তো সুদের হার ফিক্স, সুদ হচ্ছে ফিক্স, যে বছর গেলে তুমি লাভ লাভ হোক ক্ষতি হোক বুঝি না, আমাকে 5% দিতেই হবে, সুতরাং রিস্ক নাই। এই দুইটা আসলে একই কথা, সুদ এটা। আর মুনাফা হচ্ছে তুমি বিজনেস করবা, বিজনেসের যে পার্সেন্টেজ সেটা আমাকে দিবা, এটা হচ্ছে মুনাফা। মুনাফা ইংরেজি প্রফিট, আর সুদ ইংরেজি হচ্ছে। দুইটার মধ্যে আরো কোনো পার্থক্য আছে না? মুনাফা হচ্ছে বৈধ, হালাল, আর সুদ হচ্ছে কি হারাম, ইসলামে হারাম। ইসলামে দৃষ্টিতে সুদ হচ্ছে হারাম। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, সেখান থেকে যে পার্সেন্টেজ দিবে, যদি অ্যামাউন্টটা ফিক্স হয়ে থাকে, যে আমি, আপনি আমাকে টাকা রাখছেন, আমি কি করবো সেটা আপনার জানার দরকার নাই, এটা দিয়ে আমি যা ইচ্ছা তা করবো, আপনাকে বছর গেলে আমি 5% সুদ দিব, এটা হচ্ছে সুদ। আর সুদ হচ্ছে ইসলামের সবচেয়ে জঘন্য হারাম গুলোর মধ্যে একটা। কত কেমন হারাম জানেন? ওই যে বলা হয়েছে, হ্যাঁ, মায়ের সাথে ইয়ে করার সময় আয়াত আছে যে আহ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, এটা হচ্ছে একটা আয়াত আছে। আরেকটা আয়াত এসেছে যে সুদ খাওয়া নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার চেয়ে খারাপ। আরেকটা হাদিসে এসেছে যে 1 দিরহাম সুদ খাওয়া, না না, রক্ত খাওয়া আরেকটা, ওটা গীবত। বলেছে 1 দিরহাম সুদ খাওয়া আর 70 বার জেনা করা, মানে 70 জনকে রেপ করা সমান অপরাধ। তার মানে আপনি বুঝতে পারছেন যে ইসলামে সুদ কথাটাকে কত বেশি ভয়ঙ্কর ভাবে নিষেধ করা হয়েছে। আর আরেকটা হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ ঘোষণা করা, রাইট। মানে আমি ইসলামের সূত্রে আমি শুনতে পাচ্ছি না, এটা কি সবারই একই না? সবার জায়গায় সবাই আটকে, মানে স্যার আটকে গেছে। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে। এবার হ্যাঁ স্যার, এবার আবার ঠিক আছে। কি হচ্ছে লেখেন, কি হচ্ছে প্রিন্সিপাল? প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, মানে মূল ইনভেস্টমেন্ট। প্রথমে কত ছিল, ব্যবসা শুরু করার আগে আমার কত টাকা হাতে নিয়ে আমি নেমেছিলাম, সেটা হচ্ছে আসল। আর হচ্ছে রেট, রেট অফ হোয়াট, রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। এই চারটা জিনিস হচ্ছে আমার ইয়েতে। তাহলে পার্থক্য কি, এখানে নতুন কি আসলো, নতুন কি শিখলাম আমরা আগের সূত্রের সঙ্গে এটা? আচ্ছা, সুদ হালাল হারাম নিয়ে কথা বলছিলাম, এটা একটু বলে নেই। মানুষের ইসলাম এমন একটা জীবন বিধান,
যেখানে যেটা খুব সহজ আবার খুব কঠিন। এখন মনে করেন আপনি খুব 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, সব ঠিক আছে, আপনার সুন্নতি স্টাইল, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু আপনার সোর্স অফ ইনকাম ছিল অবৈধ, আপনি সুদ খেয়ে বড়লোক হয়েছেন। অথবা আপনি 50 লক্ষ টাকা ইনকাম করেছেন বৈধভাবেই, সেটাকে ব্যাংকে রেখে আপনি সারা জীবন চলছেন হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে। তাহলে আপনি জীবনে যত নামাজ কালাম পড়েছেন, যত হজ করেছেন, রোজা রেখেছেন, জাকাত দিয়েছেন, সব জিরো। আল্লাহ আপনাকে গ্র্যান্ট করবে না যদি আপনার সোর্স অফ ইনকাম হয়ে থাকে সুদ। এই জন্য বিষয়টা খুবই সেন্সিটিভ। কিন্তু এখন ওই আসলে ব্যাংকে টাকা রাখলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখলে সেটা সুদ হয় কিনা এটা আমার জানা নেই, এটা নিয়ে আমি মন্তব্য করবো না, এটা নিয়ে অনেক দ্বিমত কিন্তু আছে। সুদ কি আসলে বাস্তব জীবন থেকে একদম মাইনাস করা সম্ভব 100-100? হ্যাঁ সম্ভব। এক রিক্সা চালক সে সুদ খায় কোথায়? তাই, কিন্তু বৃষ্টির দিনে কিন্তু ভাড়াটা দ্বিগুণ। এটা তো সুদ না, এটা 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 তো অবৈধ। একটা জুলুম আর কি। হ্যাঁ, ধরুন এক জিনিস, কিন্তু সুদ আরেক জিনিস। এখন ওই যে ইসলামে বলা হয়েছে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে ইবাদতের, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রতি আপনার হক, যেখানে কোনো মানুষের কোনো প্রাপ্যতা নাই। যেমন ধরেন আপনি নামাজ না পড়েন, অন্য কোনো মানুষ কি আপনাকে বলবে কেন নামাজ পড়ো নাই? এটা অন্য কামার মানুষের সাথে জিনিস। হ্যাঁ, সম্পর্কিত না। এটা শুধুমাত্র আল্লাহর আর আপনার মধ্যে সম্পর্ক, এটা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু যে জিনিসগুলো অন্য মানুষের সাথে সম্পর্কিত, ধরেন আপনি একজন মানুষকে ঠকালেন, তার টাকাটা আপনি আপনি একটা ফেরত দিলেন না, অথবা জিনিসের দাম বেশি রাখলেন, অথবা তাকে একটা পচা মাল আপনি বিক্রি করলেন ভালো বলে, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করবে না, ওই মানুষের কাছে পাঠাবে। তো এই ইসলামে যদি আপনি নামাজ কালাম কম করেছেন কিন্তু আপনার সোর্স অফ ইনকাম ছিল বৈধ, এই জীবন, এটা একটা জীবন ব্যবস্থা হইতে পারে। আর একটা হচ্ছে আপনি প্রচুর নামাজ কালাম পড়লেন কিন্তু আপনার সোর্স অফ ইনকাম ছিল খারাপ, এটা আরেকটা জীবন ব্যবস্থা হইতে পারে। এই দুইটা জীবন ব্যবস্থার মধ্যে প্রথম জীবন ব্যবস্থাটা ভালো। আপনি নামাজ স্যার কালাম একটা কম করে কোয়েশ্চেন ছিল। ইবিল না পড়েন, কিন্তু আপনার সোর্স অফ ইনকাম যদি ভালো থাকে, সঠিক থাকে, এবং আপনি যদি মানুষকে না ঠকান, সুদ না খান, তাহলে আপনি, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, সুদের এর উপর যে ব্যাপারটা, এটা কি আমাদের ইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, ঘুষের ক্ষেত্রেও প্রযোজ্য? যারা ঘুষ খেয়ে অনেক মাদ্রাসা করেন দেখা যায়, অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, ইনভেস্ট করেন, সেক্ষেত্রেও কি সেম? ঘুষটা কিরকম? ঘুষটা হচ্ছে কি আমি মানুষকে ঠকালাম, অবৈধভাবে উপার্জন করলাম, তো ওই ওই ওইটা একই রকম। তবে ইসলামে সম্ভবত ঘুষের চেয়ে সুদটাকে বেশি মানে ঘৃণিত করা হয়েছে, আমি শিওর না, এটা ওলামারা বলতে পারবেন। দুইটাই জঘন্য। আপনি একই একই মনে হয়, যতটুকু মনে পড়ে একই রকম, একই। একই রকম, হ্যাঁ। স্যার দেশের যে অবস্থা স্যার, স্পিড মানি স্যার, তো স্যার কিছু জিনিস স্যার হয় না স্যার, সব জায়গায় স্যার স্পিড মানি স্যার। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে আমরা কথা না বলি, আমরা আমাদের জায়গায় থাকি। আমরা আগে শিখেছিলাম কি, ভি ইজ ইকুয়াল টু বি, মনে আছে আগের সূত্রটা? বিপি বাই 100, তো এটা কমন, এখানে আর এর নিচেও কি মনে মনে বাই 100 আছে, এই আর মানে কি নিচে বাই 100 আছে, তো বাই 100 কমন, এটা ভুলে গেলাম। এই বি আর পি, বলেন তো পিটা কি? পার্সেন্টেজ ছিল না আমাদের আগের সূত্রে? এখানে আর পি ছিল পার্সেন্টেজ, এখানে কিন্তু এই আরটা পার্সেন্টেজের কাজ করছে, কত পার্সেন্টেজ। এইখানের আর এখানের পি কি একই জিনিস। আবার আগে বলছিল বেস, বেস কি ছিল? কত টাকার কত পার্সেন্ট, মানে কত টাকার মানে মূল টাকাটা কত ছিল, তো ওইটাই ছিল কি আমার আসল। এই বি যে আসল ছিল, এখানে কি পিটা হচ্ছে আসলে কাজ করছে, মানে এই পি আর এই বি এক, এই আর আর এই পি এক, আর এন হচ্ছে কি নাম্বার অফ বছর। এটা এখানে জাস্ট আমি বছর দিয়ে গুণ দিব। তাহলে আগের অঙ্ক আর এই অধ্যায়ের অঙ্কের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, সেম সূত্র। কেউ যদি যারা যারা ঐকিক নিয়মে করতেন তারা ঐকিক নিয়মে করলেও চলবে। পার্থক্য একটাই, এখানে শুধু বছরের সংখ্যা দিয়ে বাড়তি একটা কাজ করতে হবে, বছর দিয়ে গুণ করতে হবে, আর কোনো পার্থক্য নাই। ওখানে ভেরিয়েবলের কাজ করতে, এখানে আইটা, আই আর ভি একই জিনিস। আচ্ছা, আমরা আরেকটা বুঝতে গেলে বলো তো, আরেকবার যদি বুঝিয়ে বলতেন স্যার ভালো হয়েছে। ওইখানে ছিল এটা আমাদের নতুন অঙ্কে আরটা কি, রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। আপনাকে বলা হলো যে 5% সুদে 5 বছরের 5,000 টাকার মুনাফা কত। আবার বলি, আপনার কাছে হাতে ছিল 5,000 টাকা, আপনি ব্যাংকে রেখেছেন, 3 বছর পর আপনাকে 10% সুদে ফেরত দিল সাপোজ 3,000 টাকা। তাহলে এই এই চারটা ভেরিয়েবল আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝাবো, আমি লাইনটা লিখলে বুঝবেন। তো আপনারা কম্পেয়ার করলে বুঝবেন যে আগের অধ্যায়ের যে এই সূত্রটা ছিল ভি ইজ ইকুয়াল টু বিপি, এই সূত্রটা আর এই সূত্রটা অ্যাকচুয়ালি একই সূত্র। এখানে পার্সেন্টেজের কাজ করতো পি, এখানে পার্সেন্টেজের কাজ করতে হচ্ছে আর, করবে আর। ওইখানে বেস ছিল হচ্ছে হাতে কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলাম, সেটা ছিল বেস,
আর এখানে কত টাকা আমি ব্যাংকে রাখলাম সেটা হচ্ছে এখানে প্রিন্সিপাল, মানে আসল। আর শুধু বাড়তি হচ্ছে এন্ডটা, মানে কত বছর, নাম্বার অফ ইয়ারটা এই অধ্যায়ের ক্ষেত্রে বাড়তি, বাকি সব সেম। আমরা একটা লাইন লিখি, টাইপ 1 এ যাওয়ার আগে একটা লাইন লিখি, এটুকু মুছে দিলাম। একটা লাইন যদি লিখি যে সাপোজ 5,000 টাকার %10 হার সুদে 5,000 টাকার 10% হার সুদে 3 বছর পর মুনাফা কত? তাহলে এখানে এই 5,000 টাকাটা কি, কত টাকা নিয়ে নেমেছিলাম কেউ বলতে পারেন এই চারটা ভেরিয়েবলের মধ্যে? প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল আসল। প্রিন্সিপাল। এক্স্যাক্টলি, সবাই পাচ্ছেন তাহলে। আর এটা হচ্ছে এন, 10% হচ্ছে আর এন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা আবার বলেন। 10% এটা হচ্ছে পি, আমি লিখলাম প্রিন্সিপাল। জি। আর এটা কি রেট নাম্বার অফ অফ ইন্টারেস্ট, তাহলে এই যে 3 বছর এন 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 আই1 করতে হবে। গুড। এই 10% এটা কি আর ইকুয়াল টু 10% সমান সমান যত পার্সেন্ট থাকবে তাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, সমান সমান 10/100 সমান সমান 0.01। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, নাই প্রশ্ন। আচ্ছা, আর যদি বলি এখানে এই সমান সমান কত, এটা কি আই, এটা হচ্ছে আই মানে সুদ কত, এই যে কত টাকা, এটা কি কত মানে কি কত, কি কত সুদ, সুদ কত হইছে, এটা হচ্ছে এটা 0.1 হবে না স্যার? সরি আমরা লিখতে একটু মিস্টেক করেছি, 0.1 হবে। আচ্ছা এখন বলেন এই চারটা ভেরিয়েবলের মধ্যে বুঝি নাই এমন কি কিছু আছে? যিনি নতুন এসেছেন শারমিন আপু কি বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। এই চারটা কি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আরেকজন জানি কে নতুন জয়েন করেছেন আজকে? জাহিদ হাসান। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমি চারটা জিনিস? জি। যদি বুঝতে পারেন তাহলে অঙ্কে আমরা আটকাবো না। আচ্ছা ভাইয়া, মেইনলি হচ্ছে এই আই সমান সমান এনপিআর, এটা হচ্ছে মেইন সূত্র। এখানে মানে সম্ভবত মাঝে মাঝে এন মিসিং থাকবে অথবা পি মিসিং থাকবে বা আর মিসিং থাকবে, রাইট। মানে যে কোনো একটা মিসিং থাকবে সেটাই বের করতে হবে। ঠিক আছে, সেটাই বের করতে হবে। এখন আগের অধ্যায়ে দেখেন মেইন সূত্র ছিল কি, v BP/100, এটা ছিল মেইন সূত্র। এটাকে আমরা আরো দুই ভাবে লিখেছিলাম কিনা কেমন যেন, যখন বলেছিল b বের করতে হবে তখন আমরা লিখেছিলাম কি b v/p * 100, এটা ছিল একটা সূত্র। আবার যখন বলতো p বের করো তখন আমরা করতাম p = v/b * 100। এই তিনটা সূত্র অ্যাকচুয়ালি এই একটা সূত্রেরই আলাদা দুইটা রূপ। তো এইগুলো তো আমার শেখার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। আমি এই অঙ্কটাকেই, এই সূত্রটাকেই যখন যেটা চাইবে সেটা বাম পক্ষে নিয়ে বাকিগুলো ডান পক্ষে নিয়ে বের করতে পারবো। ঠিক এই অধ্যায়ের মধ্যে, এই অধ্যায়েও যদি বলে যে 5,000 টাকায় 10% হার সুদে 50 টাকা মুনাফা হয় কত বছরে, এরকম যদি অঙ্কটা আসে তখন এন এর মানটা বের করতে হবে। রাইট, এন এর মান বের করতে হবে। তো বছর চেয়েছে, তখন কি করবো আমরা? এন টাকে বাম পক্ষে নিয়ে আই টাকে ডান পক্ষে নিয়ে এন এর মানটা বের করব। এইভাবে যখন বলবে প্রিন্সিপাল কত, বললো যে কত টাকা নিয়ে সে ব্যবসায় নেমেছিল বা কত টাকা সে ব্যাংকে রেখেছিল, তখন বাকি সব ডান পক্ষে নিয়ে পিটাকে বাম পক্ষে নিয়ে আমরা পি এর মানটা বের করব। যদি বলতো একটু মিউট করেন সবাই, 5,000 টাকা ব্যাংকে রাখার পর 3 বছর পর তাকে 600 টাকা মুনাফা দিয়েছে, সুদের হার কত ছিল?
মানে কি আমাকে আর বের করতে বলা হয়েছে, তখন আমরা কি করবো, আরটাকে বাম পক্ষে নিয়ে আইটাকে ডান পক্ষে নিয়ে আমরা আর এর মানটা বের করবো, আমরা অঙ্ক করবো এরকম। তাহলে এই চারটা ভেরিয়েবল আমরা মোটামুটি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নেই, প্রশ্ন নেই, তাহলে আমরা আগাই। একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি, লেখেন টাইপ 1। সহজ অঙ্কটা এসেছে 25তম বিসিএস এ, 25th বিসিএস। বলেছে 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ, 6% হারে 10,000 টাকার 9 মাসে সুদ কত? তাহলে চারটা ভেরিয়েবলের যদি একটাও না থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না, চারটা ভেরিয়েবল থাকতে হবে। চারটা ভেরিয়েবল কি কি আছে, কি কি দেওয়া আছে? r ইকুয়ালস টু 6%। এটাকে কি করব আমরা, পার্সেন্ট কিভাবে বের করে? 100 দিয়ে। এই পার্সেন্টটা তুলে দিতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 6/100 সমান সমান 0.06। 6 কে 100 দিয়ে ভাগ করলে 0.06 হয়, এটা বুঝেন এমন কেউ কি আছেন? ভাইয়া আপনি ওইটা মুখে মুখে কিভাবে করতেছেন? 0.06। হ্যাঁ, মুখে মুখে কিভাবে বললাম, যখন কোন সংখ্যাকে একের পর শূন্য বিশিষ্ট কোন সংখ্যা দিয়ে ভাগ করবেন বা গুণ করবেন, তখন ওই দশমিকটা ডানে বা বামে চলে যাবে। 100 দিয়ে ভাগ করলে দশমিকটা যাবে বামে, আর 100 দিয়ে গুণ করলে দশমিকটা যাবে ডানে। ধরেন একটা সংখ্যা আছে 123.456, দশমিকটা এখানে। এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ দেন কি হবে জানেন? এই দশমিকটা 2 ঘর জাম্প করবে, একের মধ্যে দুইটা শূন্য আছে না, এই জন্য 2 ঘর জাম্প করবে। কোন দিকে জাম্প করবে? 1 ঘর 2 ঘর এখানে চলে আসবে, মানে 12345.6 হবে। আবার যদি আপনি এটা বুঝতে পেরেছেন আশা করি। আবার যদি এটাকে আপনি 100 দিয়ে ভাগ করেন, এটাকে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন কি হবে জানেন? দশমিকটা 2 ঘর জাম্প করবে বামে, এই দশমিকটা এখানে চলে আসবে, মানে 1.23456 হবে। এখন যদি আপনি এটাকে 100 দিয়ে ভাগ না করে আপনি 10,000 দিয়ে ভাগ করতেন, মানে একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতেন, 1 লক্ষ দিয়ে ভাগ করতেন, তাহলে কি করতাম বলেন তো? দশমিকটা ছিল আমার এখানে, এখান থেকে 5টা শূন্য আছে, এজন্য আমি 5 ঘর বামে নিব। তো 5 ঘর বামে কিভাবে নেওয়া যায়? এখান থেকে শুরু করি, 1 ঘর 2 ঘর 3 ঘর, দশমিক 1 হইতো, আরো দুইটা শূন্য বাকি আছে, 3 ঘর নিয়েছে, আরো 2 ঘর নিতে হবে না? ওই 2 ঘর আমি আর পাবো কোথায়? আমদানি করতে হবে, দুইটা শূন্য দিয়ে 2 ঘর আমদানি করব। তো 3 ঘর নিয়েছি, 4 ঘর 5 ঘর, মানে দশমিক 0.0 1 2 3 4 5 6। তো ঠিক একই রকম এখানে দশমিকটা ছিল 6 এর পরে, 6 মানে কি 6.0, 6.0 হচ্ছে 6। এখন 2 ঘর যদি আমাকে বামে আনতে হয় তাহলে 1 ঘরে নিয়েছি আমি, ভালো কথা, 6 এর আগে আসলো দশমিকটা, দশমিক 6 1 ঘর আনলাম, কিন্তু আর তো বামে আনার সুযোগ নাই। তাহলে কি করতে হবে? একটা শূন্য দিয়ে আরেক ঘর বামে আনতে হবে। 2 ঘর বামে দুইটা শূন্য আছে বলে 2 ঘর বামে আনতে হবে। 2 ঘর বামে কিভাবে আনবো? একটা শূন্য দিয়ে আমি 2টা ঘর বানায় নিব। বুঝতে পেরেছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসলে মানে আমার নেটের জন্য আমি ঢুকতে পারি নাই, একটু কি ভাই আমাকে একটু মানে যতটুকু গেছে একটু যা শর্ট করে একটু রিপিট। এক্সট্রিমলি সরি, এই ব্যাপারে আমি এক্সকিউজ করব না, কারণ অনেক টাইমটা অনেক ইম্পর্টেন্ট। আপনার এটার জন্য সবাই বসে থাকতে আপনি ভিডিওটা দেখে নিন, ভিডিও থেকে আচ্ছা দেখুন। ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। রেড গেল, কিছু করি নাই এখনো, শুধু একটা সূত্র লিখেছি, I = অ্যাম্পিয়ার, আর কোনো কিছু করি নাই, একটু মনে রাখতে চলবে, I = অ্যাম্পিয়ার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। রেট দেওয়া আছে এত টাকা, এটা দেওয়া আছে কি আসল,
তাহলে এখানে কি দেখবো? প্রকৃত মানে আসল বা মূলধন। আমি লিখি, এটাই লিখি না কেন, আসল বা মূলধন একই কথা। আসল কত? 10,000 টাকা। 9 মাস, 9 মাসের ক্ষেত্রে কিন্তু আবার কাহিনী আছে। না, এটা সিম্পল অঙ্ক না, সরি আমি ভুল দেখেছি। 9 মাস কিন্তু আরেক সূত্রের অঙ্ক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই 9টাকে আপাতত এক কাজ করি, আপাতত এটাকে অন্য সূত্রে না গিয়ে সূত্রটা 9 মাস বলতে আসলে সুদের কামনা সম্মত মানে ইয়ারলি হয়, বাৎসরিক এরকম ইয়ারলি হয়। কিন্তু যখন আমাকে 6 মাসে বলবে ষান্মাসিক সুদের রেট দেওয়া থাকবে বা দ্বিবার্ষিক রেট দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তখন আই ইকুয়াল টু এন বি এর পরিবর্তে আরেকটা সূত্র প্রয়োগ করতে। আমরা বরং একটা কাজ করি, আপাতত এখানে এই অঙ্কটা শর্টকাট করে ফেলার জন্য 9 মাসকে আমরা একটা কাজ করি, 1 বছরের 4 ভাগের 3 ভাগ কল্পনা করতে পারি না? নিচে 12 উপরে 3 স্যার। হ্যাঁ, সময় সমান সমান 9 মাস সমান সমান কি বলা যায়? কোন মাসকে কত দিয়ে ভাগ দিলে বছর হয়? 24 মাসে কত বছর বলেন তো? 2 বছর। 24 মাসে স্যার 2 বছর স্যার। 2 বছর, 24 মাসে 2 বছর কিভাবে পেলাম? 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর স্যার। তাহলে 99 মাসে কত বছর কিভাবে পাবো? 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ দিই। গাধা মাসে কত বছর? গাধা বাই 12, তাই না? 9 মাসে কত বছর? 9 বাই 12, তাই না? পৃথিবী মাসে কত বছর? পৃথিবী বাই 12। তাহলে এখানে আছে পৃথিবী, আমি পৃথিবীকে 12 দিয়ে ভাগ করব। 9/12 বছর। যা আছে তাকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়। এটাকে আমরা কি লিখতে পারি? 0.75। যে 0.75 না বুঝেন সেই 9/12 রেখে দিবেন, অথবা এটাকে কাটাকাটি করে 4/3 এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেটা রাখেন পছন্দ করেন। তো কি চেয়েছে? i equals to what? i equals to what? আমরা এই পাশে করি, আমরা কি জানি? i equals to n p r। n কত? এই সময় এটা হচ্ছে p, আসলটা হচ্ছে p আর সময়টা হচ্ছে n। সময় n equal to 9 মাস। তাহলে n টা হচ্ছে কত? আমরা বের করেছি এখানে 0.75 ইনটু p টা কত দেওয়া আছে? 10,000 টাকা ইনটু r টা কত দেওয়া আছে? রেট 0.06। বলেন এখানে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? না ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা, কলাম থিওরিটা মনে আছে আপনাদের? ওই 0.25, 0.5, 0.75 এগুলো হচ্ছে কলাম থিওরি। 100 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তার মানে এখানে কলাম আছে 3টা। 75 মানে কি? কলাম আছে 3টা। আর এখানে গুণ করব 6 দিয়ে। 6 দিয়ে গুণ করলে 318 কলাম। 18 কলামে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 4 16 কলাম, আরো 2টা, 4 এর অর্ধেক মানে কি 4.5। মানে আমি এটাকে গুণ না করে মুখোমুখি বের করতে পারি কলাম থিওরিতে যে এই দুইটার গুণফল হচ্ছে 450। 75 আর 6 এর গুণফল 450। এটা কি যারা কলাম থিওরিটা করেছেন, টেকনিকটা জানেন, তারা জানেন এটার গুণফল হবে 450। আচ্ছা, আমি 450 লিখলাম না, আগে 45 লিখলাম। এখন আমি হিসাব করি যে আমার দশমিকটা কোথায় যাবে? দশমিকটা কোথায় যাবে? দেখেন এখানে 2 শূন্য, এখানে আছে 2 শূন্য। এই 2 শূন্যের জন্য যদি আমি বলি দশমিকটা এখানে চলে আসবে, 6 এর পরে চলে আসবে। আর এই 2 শূন্যের জন্য যদি দশমিকটা এই 2 ঘর পরে 75 চলে আসবে। মানে এই লাইনটা কি এভাবে লেখা যায়? 75 × 6। কেউ বুঝেন না এমন কেউ আছেন? এই লাইনটা কি এভাবে লেখা যায়? গুণটা বুঝলাম না। এখনো গুণ করি নাই। এই 75 কে দশমিক গুলো তুলে দিছি, 75 কে 75 রেখেছি, আর এই 0.06 এর মধ্যে 6 পূর্ণ সংখ্যা, 6টা রেখেছি। দশমিক গুলো কিভাবে তুলেছি সেটা কি বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। জি। আচ্ছা, গুণ এখনো করিনি, গুণ পরে করব। এটুকু বুঝতে পেরেছেন? না ভাইয়া, গুণটা বুঝতে পারিনি। আচ্ছা, গুণটা করে করছি। মানে এইটুক মানে দশমিক কোথায় থাকবে এখানে?
এটা বুঝতে পেরেছেন কিনা? এই 4টা শূন্য আছে না, 4টা শূন্যের জন্য দশমিক 4 ঘর ডানে সরবে। তাহলে আমি 2 ঘর এখানে সরাইলাম, 75 এর আগে দশমিক ছিল, আমি 2 ঘর সরাই এখানে নিয়ে আসলাম, এই মনে মনে এখানে আছে দশমিকটা, আর এখানেও 2 ঘর আগে ছিল, এটাকে 2 ঘর সরাই আমি 6 এর পরে নিয়ে আসলাম, মানে 6.0, আমি 6.0 লিখলাম। এটা মানে কি, এটা হচ্ছে 6 মানে 6.0, এটা হচ্ছে আমার আনসার। সুপার শর্টকাট। এই গুণটা আপনারা খাতা কলমে যেভাবে পারেন করবেন। যারা কলাম থিওরি জানেন, আগের ক্লাসে ডিলিট করাটা সময় নষ্ট হবে, তারপরেও যেহেতু অনেকেই নতুন আসছে জাস্ট ইয়ে করে দেই। এই 75 কে আপনারা 100 এর 4 ভাগের 3 ভাগ ভাগ করে ফেলেন। 1 2 3 4, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 100। তাহলে এই 75 মানে কি, 4টা কলামের মধ্যে 3টা কলাম হচ্ছে কি 75, মানে এটা 75 মানে কি 3 কলাম 3। 3 কে 6 দিয়ে গুণ দিলে হয় 3 6 কত 18 না, 3 6 18। তাহলে 18 কলামে কয়শো হয়, 4 কলামে 100, তাহলে 4 4 16 কলামে 400, 12 কলামে 300, 8 কলামে 200, 20 কলামে 500, 16 কলামে 400, 20 কলামে 500, মাঝামাঝি 18 কলাম 450। এভাবে মুখে মুখে করা যায়, বুঝতে পেরেছেন? যাই বুঝতে পারেননি তার দরকার নাই, ব্রেনের উপর চাপ নিয়ে না, এত ফাস্ট হওয়ার দরকার নাই। যারা একবার এটা ধরতে পেরেছেন মনে রাখবেন, তার জন্য এটা পরীক্ষা হলে এই শর্টকাটটা প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য না। যারা ধরতে পারেন না একবারে, তারা শর্টকাটটা প্রয়োগ করতে গেলে ভুল করে ফেলবেন। তারা নরমাল নিয়মে গুণটা করবেন এইভাবে, যে 75 ইনটু 6, 5 6 30 এর শূন্য, হাতে হলো 3, 6 7 42 আর 3 45, 450, এভাবে গুণটা করতে পারে না। স্যার আপনি তো শর্টকাট শিখাইছিলেন স্যার, ওই যে 70, ওই যে 75 কে 70 হিসাব করব, তারপরে আবার গুণ করব স্যার, এইভাবে ইজি। 75 কে 70 কল্পনা করেন, 7 ধরলে 420 আর 30 আর 530, 530, 420 আর 30 হচ্ছে 450। কিন্তু এই শর্টকাটের সময় আপনার বেশি লাগবে। এই শর্টকাটের চেয়ে আমার কাছে মনে হয় কলাম থিওরিটা বেশি সহজ। যখনই আপনি 20 এর গণিতক বা 25 এর গণিতক সংখ্যাগুলো পাবেন, তখনই আপনি কলাম থিওরি অ্যাপ্লাই করবেন। মানে যখন আপনাকে গুণ করতে বলবে কোন একটা সংখ্যা দিয়ে, এমন কোন সংখ্যাকে যে 20 বা 25 এর গণিতক, যেমন ধরেন কি 25 এর গণিতক সংখ্যা কি কি, 25 75 50 125 150 175, এই সংখ্যাগুলোকে যখন গুণ করতে বলে, আপনি আমাকে বলেন 6 দিয়ে আমি 175 কে গুণ করি, মুখে মুখে গুণ করে ফেলবো। আচ্ছা, আবার যদি 20 এর গণিতক সংখ্যাগুলো আছে 20 40 60 80 120 180 160 240, এই সংখ্যাগুলোকে আবার এই কলাম থিওরিতে গুণ করা সহজ। আমরা আগাই, বেশি সময় নষ্ট না করি। আমরা একটা অঙ্ক খুব ভালোভাবে ক্লিয়ার করলাম, তাই না? এখন বাকি অঙ্কগুলো আমরা নিজেরা পারবো, তাই নয় কি? আচ্ছা, আমরা সেকেন্ড যে অঙ্কগুলো আছে এগুলো আসলে একদম এক্সাক্ট এম্পিয়ার সূত্র দিয়ে করা যায় না, আরেকটু অ্যাডভান্স আগাতে হয়। আমরা আরেকটু অ্যাডভান্স আগাই, আরেকটা সূত্র আমরা এটা কোনো সূত্র না, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত বলা যায়। এই যে লাভ ক্ষতির অঙ্কে ছিল না, যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা কমন সেন্সের ব্যাপার, এটা আসলে সূত্র বলা লাগে না। এটা একই রকম যে মুনাফা আসল সুদ আসল, সংক্ষেপে সুদ আসল বলা হয়, লিখি আমরা সুদ আসল বা সবৃদ্ধি মূল বা মুনাফা আসল সমান সমান আসল প্লাস মুনাফা। আচ্ছা বলেন তো এখানে এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? ধরেন আমি ব্যাংকে রেখেছিলাম 5,000 টাকা, আমাকে সুদ দিয়েছে 100 টাকা, তাহলে এই 5,100 টাকার যোগফল 5,100 টাকা 5100 টাকা, এটাই হচ্ছে কি আমার মুনাফা আসল। মুনাফা আসলকে অনেক সময় সবৃদ্ধি মূল্য বলা হয়,
আবার সুদ আসলও বলা হয়। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন সমৃদ্ধির গুণটা বানানটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? এই দন্তার নিচে কি একটা ব থাকবে? স্যার দন্তেশ্বর নিচে ব থাকলে তো স্যার নিজ অর্থে ব্যবহার করা হয়, এরকম একটা ব্যাপার সম্ভবত। সস্ত্রীক তো স্যার পরেরটা হবে স্যার। তাহলে এখানে কি ব থাকবে নাকি থাকবে না? স্যার থাকবে না। থাকবে না স্যার। আমরা যেটা লিখেছি সেটাই সঠিক নাকি? জি স্যার। আমরা একটু বাংলা পড়ে আসি। বলুন তো এই দুইটার মধ্যে কোনটা সঠিক? ব সহ নাকি ব ছাড়া, কোনটা সঠিক? স্যার ব ছাড়া। ব ছাড়া কেন? সস্ত্রীক মানে স্যার স্ত্রী সহ, আর নিজে না আর কি। না, কোনটা এটা কি স্ত্রী সহ? না স্যার পরেরটা স্ত্রী সহ। এটা হচ্ছে স্ত্রী সহ। আপনি সস্ত্রীক আমন্ত্রিত, আপনি সস্ত্রীক আমন্ত্রিত মানে আপনি স্ত্রী সহ আমন্ত্রিত। আর আপনি সস্ত্রীক আমন্ত্রিত মানে কি নিজের বউ নিয়ে আমন্ত্রিত। আপনি মামুনুলের বউকে নিয়ে আমন্ত্রিত না, নিজের বউ নিয়ে আমন্ত্রিত, এটা হচ্ছে সস্ত্রীক। ঠিক আছে? তাহলে বলেন এই দুটোর মধ্যে কোনটা প্রযোজ্য? যদি বলে আপনি সস্ত্রীক আমন্ত্রিত মানে আপনি বউ সহ আমন্ত্রিত, এই অর্থে যখন ব্যবহার করবো তখন আমি ইউজ করবো এটা সস্ত্রীক, ডান পাশেরটা। ডান পাশেরটা। আর যদি বলা হয় আপনি নিজের বউ নিয়ে আমন্ত্রিত, শহীদুলের বউকে নিয়ে আসতে পারবেন না, তাহলে কি শহীদুলের বউকে নিয়ে হোটেলে যেতে পারবেন না রিল্যাক্স করতে, নিজের বউ নিয়ে রিল্যাক্স করতে যেতে পারবেন। তাহলে কি এটা হবে এই বয় সংযুক্ত সস্ত্রীক নিজের স্ত্রী সহ। ঠিক আছে? কিন্তু কথাটা একই হইল। আমরা করি বাংলায় ব্যাকরণে প্রচুর আসে, রিটেন পরীক্ষায় প্রচুর আসে, লিখিত তো আসেই, বানান শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগে আসে। ভাইয়া দুটার কথা তো একই না? হ্যাঁ, দুটার কথা কি একই না? মিনিং কি একই? না না, মিনিং এক হবে কেন? এই সস্ত্রীক মানে হচ্ছে বউ সহ, আর এই নিজের বউ। গাছটা সমূলে উৎপাদিত মানে কি মূল সহ উৎপাদিত, মানে মূল শুদ্ধা তুমি গাছটা উপরে ফেলো। আর যদি বলা হতো যে সমূল মানে নিজের মূল, গাছ তো নিজের মূলেই তুলে, যার কারণে দন্ত ছয় বয় সংযুক্ত সমূল বলতে কোনো কথা নাই। আমরা আগাই। এই সূত্রটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? একবার বুঝালে ভালো আছে, আমার কারেন্ট চলে গিয়েছে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, মুনাফা আসল কথাটার মানে হচ্ছে আপনি যে টাকাটা ব্যাংকে রেখেছিলেন সেটা এর সাথে যোগ করবেন, যে আপনি ওই আপনাকে সুদ দেওয়ার পরে এই লাভ সহ যোগফলটা কত সেটা। ধরুন আপনি ব্যাংকে রেখেছিলেন 5,000 টাকা আর আপনাকে লাভ দিয়েছে 100 টাকা, তাহলে এটার যোগফল মানে 5,100 টাকা, এটাই হচ্ছে কি আমার মুনাফা আসল মানে সুদ আসল। আপনি ব্যবসা করতে নামছিলেন 1,00,000 টাকা দিয়ে, আপনি মুরগি কিনেছেন, মুরগি বিক্রি করে দেওয়ার পর দেখলেন আপনার কাছে 10,000 টাকা লাভ হয়েছে, বিক্রি করেছেন 1,10,000 টাকা, তাহলে 1,10,000 টাকা হচ্ছে কি আপনার মুনাফা আসল। আর মুনাফাটা কত? এই মুনাফা আসল থেকে আপনি যখন আসলটা বাদ দিবেন তখন মুনাফা বের হয়ে যাবে। আরেকটা সূত্র লিখি আমরা, এর নিচে আমরা লিখি মুনাফা। সবৃদ্ধিমূল মাইনাস আসল। আর কোন কোশ্চেন আছে? মুনাফা সমান সমান সবৃদ্ধিমূল মাইনাস আসল, এই দুইটা আসলে একই সূত্র, যে যখন যেটা প্রয়োগ করে। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার অধ্যায়ের শুরুতে যখন বলেছিলেন মুনাফা আর আসল মুনাফা আর সুদ দুইটা ডিফারেন্ট জিনিস, অঙ্ক করার ক্ষেত্রে কি আমরা আলাদাই বিবেচনা করব নাকি একই ধরে অঙ্ক করব? একই বিবেচনা করব, শুধু বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে একটা হচ্ছে ইসলামে স্বীকৃত আর একটা ইসলামে নিষিদ্ধ, কিন্তু অঙ্কের ক্ষেত্রে সূত্রের কোনো পার্থক্য নাই, একই। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা কাজ করি,
একটু ইয়ে করি আমরা, একটু এই জিনিসটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করার জন্য, টাইম সেভ করার জন্য আরেকটা সূত্র আমরা শিখতে পারি, না শিখলেও চলবে। কেউ যদি আগের অঙ্কটা দিয়ে এভাবে মুনাফা বের করে পরে আপনি যোগ করে দেন, আলাদা করে যোগ করেন মুনাফা সাথে আসল, তাহলে অঙ্কটা হবে। কিন্তু কেউ যদি বলে যে না আমি একবার করে ফেলতে চাই, তাদের ব্রেন ফাস্ট, তারা এইটা অ্যাপ্লাই করতে পারে। লিখতে পারেন মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। আসল জানি কি ছিল? পি না, প্রিন্সিপাল মানে আসল। আর মুনাফা মানে জানি কি ছিল? ইন্টারেস্ট মানে আই, তাই না? পি এর কোনো মান নাই, পি পি, কিন্তু আই এর একটা মান আছে না? আমরা শিখেছি কি আই ইকুয়ালস টু এন পি আর। আমি লিখি এন পি আর। এখান থেকে যদি আমি পি কমন নিই তাহলে কি থাকে? পি ব্র্যাকেট, এই পি থেকে পি কমন নিলে থাকে 1 প্লাস এখান থেকে কমন নিলে কি থাকে? এন আর। বলেন তাহলে কোনো কোশ্চেন আছে? ভাই একটু আরেকবার যদি বলতে। কোন লাইনটা বুঝেন না? এই লাইনটা না, এই লাইনটা, এই লাইনটা, প্রথম লাইনটা বুঝছেন? সেকেন্ডটা আর থার্ডটা। আচ্ছা সেকেন্ডটা এটা তো বুঝলাম, আসল মানে হচ্ছে পি আর মুনাফা মানে হচ্ছে আই। কিন্তু আমরা এক নাম্বার সূত্রে শিখেছিলাম কি আই ইকুয়াল টু এন পি আর। আই এর যে মানটা ছিল এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন দ্বিতীয় লাইনটা? ওকে, দ্বিতীয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি। আচ্ছা তৃতীয় লাইনটা কি করেছি? এখানে জাস্ট পিটা কমন নিয়েছি। পি কমন নিলে কি থাকে? এই পি থেকে পি কমন নিলে থাকে 1। ওকে ওকে ভাই ঠিক আছে। আর এই এন পি আর থেকে পি কমন নিলে পি মুছে দিলে থাকে কি? এন আর। জি ভাই ঠিক আছে, ক্লিয়ার। আমার এই দুইটা লেখা মনে রাখার দরকার নাই, এই দুটো বলে যান। সূত্র এটা, মুনাফা আসলকে আমরা সংক্ষেপে সাপোজ এ দিয়ে প্রকাশ করি, এ সমান সমান পি ইনটু 1 প্লাস এন আর, এভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? ঠিক আছে? জি ভাই। আচ্ছা তাহলে আমরা এরকম একটা অঙ্ক করি। এই দেখেন 14তম বিসিএস অঙ্কটা আসছে, 9 নম্বর অঙ্ক। কি বলেছে? 5% সুদে 20 বছরে সুদ আসলে 5% সুদে 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? আচ্ছা মূলধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মূলধন মানে আরেকটা নাম কি? আইএনপিআর। এই চারটার মধ্যে কোনটা মূলধন? পি প্রিন্সিপাল মানে আসল। তাহলে বের করতে বলেছে পি ইকুয়ালস টু 1। স্যার ওই সূত্র দিয়ে হবে না স্যার, একটু আগে যে সূত্রটা a ইকুয়ালস p 1 প্লাস n ওটা দিয়ে করা যাবে স্যার। এটার জন্য অঙ্কটা এনেছি। এটাকে টাইপ 2 বলা যায় না অ্যাকচুয়ালি, যদিও 2 নম্বর সূত্র দিয়ে, 2 নম্বর সূত্রটা অ্যাকচুয়ালি কোনো সূত্র না, কিন্তু আগের সূত্রটি একটা কনভার্টেড রূপ, অনুসিদ্ধান্ত বলা যায়। এজন্য আমি টাইপ 2 লিখছি না, এটাকে আমি টাইপ 1 এর মধ্যে করাচ্ছি। কেউ ইচ্ছা করলে এটাকে টাইপ 2 বলতে পারেন, যেহেতু 2 নম্বর সূত্রটা দুইটা সূত্র প্রয়োগ হয়েছে। আচ্ছা এটা কি বলছিলাম আমরা? p ইকুয়াল টু হোয়াট? রেট দেওয়া আছে, r ইকুয়ালস টু কি বলা আছে? 5%। তাহলে 5% কে যিনি নতুন এসেছেন জাহিদ ভাই বলেন, নতুন যিনি এসেছেন আজকে, তিনি বলেন তো 5% কে পার্সেন্টটা তুলে দিলে কত হবে? 5/100 মানে কত হবে দশমিক? মানে 5/100 বলতে 5/100 0.05 1 ভাগ দশমিক দিয়ে বলেন, দশমিক দিয়ে
0.05 রাইট পয়েন্ট, থ্যাংক ইউ, 0.05। জাহিদ ভাই বুঝেছেন এটা? জি জি ভাই বুঝতে পারছি। মানে ওই যে দুইটা শূন্য ডান, মানে দুইটা শূন্য আছে 100-তে, তাই বাম পাশের দিক থেকে। রাইট, এখান থেকে দশমিকের 2 ঘর বামে যাবে, এজন্য 0.05 হচ্ছে। যে না বুঝবেন একটা লাইনও না বুঝে আগানো যাবে না, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। বাদ যাবে না একটি শিশু। আচ্ছা, আর কি এটা কি পেয়েছে? এই দেখেন এই লাইনটার অর্থ বুঝেন। এত হার সুদে 20 বছরে সুদ আসলে এত টাকা হইলে মূলধন কত, মানে কি এত টাকা হয়েছে মানে কি, এত টাকা হলে মানে কি, সুদ আসলে কতটা, সুদ আসলে কত টাকা হয়েছে, বাইরে হয়েছে। আমি ব্যাংকে রাখছিলাম 40,000 টাকা, বাইরে বাইরে হয়েছে কত, 50,000 টাকা। যেটা হইলো বৃদ্ধি পেয়ে, যেটা হলো বাড়লো, যেটা বৃদ্ধি পেয়ে যে এমন নতুন অ্যামাউন্টটা, গ্রস অ্যামাউন্টটা পেলাম আমি, সেটাই হচ্ছে আমার কি, লাভ প্লাস আসল। সুদ আসলে কি আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম, a equals to 50,000। মূলধন কত, মূলধন কি লিখেছি 20 বছর, বছর কি নাম্বার অফ ইয়ার, এন দিয়ে বছর, 20 বছর। তাহলে তো আমাকে একদম পানির মতো ফকফকা, চাঁদের আলোর লাহান ফকফকা, ফিলিপস বাতি। সূত্র কি, p into 1 plus nr। আমার বের করতে বলেছি p, তাহলে p বাম পক্ষে যাবে, a ডান পক্ষে আসবে। আমরা একটা লাইন মাঝখানে গ্যাপ রেখে তাদের ব্রেন ফাস্ট তারা এইভাবে শর্টকাট করবেন কি, p equals to a by 1 plus nr। কে বুঝেন নাই এটাকে কনভার্ট কিভাবে করলাম, এটা বুঝেন নাই কে আছেন কেউ? সবাই বুঝতে পেরেছেন? জি, আমি জানি কেউ কেউ বুঝেন নাই, কিন্তু ভয় বলতে পারছি না। ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই, আমি অনেক ফ্রেন্ডলি, ঠিক আছে? এখানে আমি দেখাই দিই কি করবো জানেন, এই পুরোটাকে ধরি একটা অংশ, এই পুরোটা একটা অংশ, এই পুরোটা একটা অংশ, তিনটা পার্টে ভাগ করে ফেলি। তিনটা ডিম মনে করেন, তিনটা ডিম। এখন আমার এই মাঝখানে এই ডিমটার মান বের করতে বলেছে, তাহলে এই ডিমটাকে থাকবে এক পাশে, আর বাকি দুইটা ডিম থাকবে কি আরেক পাশে। তাহলে এই ডিমটাকে যদি আমরা একদম ধরে এখানে নিয়ে আসি, তাহলে কি থাকে, a বাই, এই যেটা পুরোটাকে আমি নিচে নিয়ে আসি, a বাই 1 প্লাস nr সমান সমান p। এই লাইনটাকে আমরা আবার এই ডিম, এই এখানে দুইটা ডিম মিলে হলো কি একটা বড় ডিম, আর p একলা ডিম একসাথে থাকলো, এই বড় ডিম দুটাকে ইন্টারচেঞ্জ করে দেই, p টাকে এই পাশে নিয়ে আসি আর a বাই এটাকে এই পাশে নিয়ে আসি। বলেন এখন বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই একটা কথা, ইন্টারচেঞ্জটা কি আপনি 2 নম্বর লাইনেই করতে পারতেন না? 2 নম্বর লাইনে করেছি আমি, এই লাইনটা আমি করিনি, শর্ট করেছি। হ্যাঁ, তখন কি আসলে মানে ওই যে নিচে এক থাকার কারণে গুণ করে দিচ্ছে, আর গুণ এরকম? হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারি না একটু। না ভাই, মানে এই যে আপনি যেটা বলেন ইন্টারচেঞ্জ করাটা, তো এখানে যে উপরে যে আছে a সমান সমান p গুণন 1 প্লাস nr, মানে দুইটা ভাগ করলাম আর কি। তো আমরা এখানে কি ইন্টারচেঞ্জ করলাম, তখন কি আমরা নিচে মনে মনে এর নিচে 1 ধরে নিয়ে নেব, আর p আর 1 প্লাস nr নিচে n ধরে, মানে 1 ধরে নেব? না না না, আমি একটু বলি, এটা p এর সংখ্যাটা আমরা বাম পাশে কল্পনা করি, পুরো সংখ্যাটা, তাহলে আমি জাস্ট ওটাকে আমি নিচে নিয়ে ভাগ করে দিলাম আর কি। আপনি এভাবে কল্পনা করতে পারেন, উনি যেটা বলেছেন। আমি প্রথমে কাজ করেন, প্রথমে পুরোটাকে এই দুইটা ডিমকে একসাথে বামে নিয়ে আসেন, আর এই সিঙ্গেল ডিমটাকে ডানে নিয়ে যান, এরকম করেন, p into 1 plus nr সমান সমান a, এভাবে কল্পনা করবেন প্রথম লাইন, প্রথম ধাপে। কিছুই করি নাই, এই পাশকে এই পাশকে এই পাশকে এই পাশে দিয়েছি, এখন কিছু করি নাই আমরা। p সমান সমান আমরা কি জানি, এই পাশে যেটা গুণাকারে আছে বাম পক্ষে, সেটা ডান পক্ষে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমি এটা a ছিল ডান পক্ষে, এই জন্য উপরে থাকবে। এটা যদি বাম পক্ষ থেকে এসেছে রোহিঙ্গা, এই রোহিঙ্গাকে আমার নিচে ফেলতে হবে, 1 প্লাস ভাষান্তরে পাঠাইতে হবে, ভাষান্তরে পাঠাই দিলাম, ভাষান্তরে পাঠাই ডুবাই দিলাম, ভাষান্তরে ডুবাই দিলাম নিচে। আর কোনো কোশ্চেন? আমার একটা প্ল্যান ছিল, আমি ট্রেনিং যখন ফাউন্ডেশন ট্রেনিং এ ছিলাম 2018 সালে, ওখানে পিএটিসি এর অ্যাক্টর ছিলেন, তারপর ইয়ে ছিল কে যেন, রোহিঙ্গারা তো নতুন 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 আসছে 2018 সালে, একদম খুব ক্রাইসিস চলতেছে, নতুন আসতেছে, সরি মুছে ফেলছি করতে গিয়ে।
তখন আমি একদিন বলেছিলাম স্যার এক কাজ করলে কি হয়, রোহিঙ্গারা আসতে বাংলাদেশে আসো, অসুবিধা নাই, এক কাজ করেন স্যার, সরকার মিলে আপনারা মিলে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশ সরকার থেকে ইনভেস্ট করে 100টা টেক্সটাইল মিল বানায় দেন, 10,000 ক্যাপাসিটি টেক্সটাইল মিল বানিয়ে রোহিঙ্গাদেরকে দিয়ে স্যার সমানে কাজ করান। মজুরি কি থাকবে? মজুরি তো শুধুমাত্র পেটে ভাত, ওদেরকে খাওয়ানো হবে, থাকা হবে, কাপড় চোপড় নিত্য প্রয়োজনীয় দেওয়া হবে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করবে, অর্থাৎ ওদেরকে জীবন ধারণ করার এবিলিটি করে দিলাম, কোনো লাক্সারি দেওয়া হবে না বা ওদেরকে সম্পদের মালিক হয়ে দেওয়া যাবে না। তখন বললেন স্যার ওরা তো রাইট করবে, বলবে বাংলাদেশি শ্রমিকরা মজুরি পায় বছরে 8,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, আর আমরা জীবনের পর বছরের পর বছর কাজ করে যাব, শুধুমাত্র আমাদেরকে পেটে ভাত দেওয়া হবে, মানে 8,000 টাকা করে দেওয়া হবে। তখন বলবো এটাই তোমার বাধ্য, এটাই তোমার নিয়তি, আমরা তো তোমাকে আশ্রয় দিয়েছি, তুমি আমাদেরকে কাজ করে খাও, কাজ করে আমাদের ইনকাম করো। তখন বলবো যে না, আরো তো রাইট করবে, এটা তো মানবে না। স্যার যারা মানবে না ওদেরকে ওরা তো ওই মায়ানমারে গুলি করেই মরতো, বাংলাদেশ শুধু একটা গুলি করে মারি, মানে 10 লক্ষ রোহিঙ্গা আছে, আমরা যদি 10 জনকে মারার বিনিময়ে যদি আমরা 9,99,999 জনকে ভালো জীবনের আশ্বাস দিতে পারি, তাহলে ক্ষতি কি? একটা দুইটাকে গুলি করে আর্মি রাখবো প্রতিটা ইয়াতে, যারাই রাইট করবে, যারা দাঙ্গা করবে, তাদেরকে কয়েকটা গুলি করে ব্রাশ করে মেরে ফেলবো। ঠিক আছে, এটা আমার একটা কাল্পনিক ইয়ে ছিল আর কি, মানুষ মেরে ফেলে তো কখনো ইয়ে হতে পারে না। কিন্তু আমার একটা কথা আছে, যেহেতু আপনি একবার তাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনি তাদেরকে অধিকার দিতে হবে। না, ওদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিচ্ছি না, আমি ওদেরকে দাস হিসেবে মর্যাদা দিচ্ছি। মানে একেবারে ওদেরকে বর্ডারে গুলি করে মেরে ফেলার চেয়ে নিয়ম কি আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল কি বিজিবি দিয়ে গুলি করে মেরে ফেলা, তাই না? এটাই তো নিয়ম। ইন্ডিয়া থেকে সেটাই জেলের মতো আর কি, বসে বসে না খাওয়াইয়া কাজ করে। এক্স্যাক্টলি জেলের মতো, ওদেরকে জেলে রাখলাম, কিন্তু ওদেরকে অপরাধী হিসেবে রাখলাম না, ওদেরকে জেলেও রাখলাম না, অ্যাকচুয়ালি ওদেরকে স্বাধীনতা দিলাম, কোনো প্রবলেম নাই। জেল থেকে বেটার, জেল থেকে বেটার, জেল থেকে বেটার, ওরা তো অপরাধী না। এখন তো ভাই ওই এলাকার বাসিন্দাদেরকে তারা তুলে একর সবকিছু নিয়ে নিতেছে, এটাই সমস্যা। এই জন্য তো আর্মি লাগবে, একদম রাইফেল নিয়ে স্ট্রিক্ট আর্মি লাগবে, রায়াট করলে ফায়ার। স্যার আপনি পুলিশ ক্যাডার হইলে তো এটা অ্যাপ্লাই করতেন। না, পুলিশের বাপের ক্ষমতা নাই এটা অ্যাপ্লাই করার, এটা একমাত্র সরকার প্রধান, ক্যাবিনেট, প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ, এবং আর্মি ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয় ফায়ার করার, এক্সিকিউটিভ বডি লাগবে। আর পুলিশরা, আপনার কি ধারণা, পুলিশ বলেন বা বিসিএস অফিসার বলেন, যারা কি অনেক আপার লেভেলের পলিসি মেকার? আপার লেভেলের পলিসি মেকার হচ্ছে পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, মন্ত্রী, সংসদ, এরা। পুলিশ বলেন আর আমলা বলেন, সচিব বলেন, যাই বলেন না কেন, এরা তো আমরা কর্মচারী, সরকার যা বলবে আমরা তাই করব। সংসদ থেকে তো পাস হয় সবকিছু, রাইট, সংসদ থেকে আইন পাস হয়। সবচেয়ে শক্তিশালী স্যার ডাক্তাররা। কারা? ডাক্তাররা? জি স্যার। এই টাইম চলছে, দেখেন নার্স আর ডাক্তার, দেখেন এই যে এটা কি আমি এর মান বসালাম 50,000, 1 প্লাস n কত 20, আর কত 0.05। আচ্ছা, এই দেখেন এখন আমরা আবার এই যে দশমিকের যে হিসাবটা মুখে মুখে আবার কিন্তু লাগবে। আমি এই শূন্য ভুলে যাই, এই শূন্য ভুলে যাই, আমরা সলিড সংখ্যা দুইটাকে গুণ করি। 5 দুগুণে কত? 10, লিখলাম 10। এই চারটার মধ্যে, এই চারটা ডিজিটের মধ্যে মোট দশমিক আছে কয়টা? একটা না, একটা দশমিক, মানে কয় ঘরের আগে দশমিক আছে, কয়টা ঘরকে বঞ্চিত করেছে? 2 ঘর। 2 ঘর। তাহলে এখানেও আমি দশমিকটা, এখানে 10 মানে কি, দশমিকটা কোথায় আছে এখন? 10 এর পরে আছে, 10 এর পরে। 10 মানে 10.0। তাহলে এখানে যেহেতু 2 ঘর দশমিক ছিল, আমাকে এখানেও 2 ঘর দশমিক আনতে হবে, মানে দশমিকটা এখান থেকে 2 ঘর জাম্প করে এখানে চলে আসবে, 0.10 হবে। এই দুইটার গুণফল হবে 0.10। কে বলছেন নাই? আবার বলবেন? হ্যাঁ, আবার বলবো। ধরেন আমার আছে 2.5 আর ইনটু এখানে আছে 0.4, এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি আসবে? দশমিকগুলো ভুলে যাই, পূর্ণ সংখ্যাগুলো আগে মুখে মুখে গুণ করি। সবাই শুনেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা। 25 আর 4, 4 25 কত হয়? 100। 100। হ্যাঁ, 4 25 100 স্যার। 100 লিখলাম 100।
এখন আমার মোট দশমিক কয়টা সংখ্যার আগে আছে এই হিসাব করব, কয়টা সংখ্যার পরে আছে এই হিসাব আমরা করব না। বি কেয়ারফুল, দুইটা সংখ্যার আগে আছে। দশমিক কয়টা সংখ্যার পরে আছে এই হিসাব করব না, আমরা হিসাব করব কয়টা সংখ্যার আগে দশমিক আছে, কয়টা ডিজিটকে আমার দশমিকে বঞ্চিত করেছে। তাহলে এখানে এক ঘর, এইখানে এক ঘর, মোট কয় ঘর? দুই ঘর। আচ্ছা, দুই ঘর বামে আমার আনতে হবে। আমরা দুই ঘর ডানে কল্পনা করেছি এখানে, তাই না? দশমিকটাকে কল্পনা করেছিলাম 25, মানে এখানে নিয়ে আসছিলাম। এই 0.4 কে কল্পনা করেছি 4, মানে দশমিকটা আমি এখানে নিয়ে আসছিলাম। 4 25 100। এখন আমি যে দুই ঘর ডানে দিয়েছিলাম, এখন আমি দুই ঘর বামে ব্যাক করাবো। এই দশমিকটা এখন এখানে আছে, 100 মানে কি এখানে আছে, এটাকে আমি দুই ঘর বামে ব্যাক করাবো। এক ঘর ব্যাক করলাম, দুই ঘর ব্যাক করলাম, এটা হবে आंसर 1.0 মানে 1। এটা হচ্ছে আমার आंसर। এই 2.5 আর 0.4 এর গুণফল হবে only 1। এটা কে বুঝতে পারেন না? এখন বুঝতে পেরেছেন কিনা? কিন্তু একটু আগে না বলেছিলেন গুণ করলে পিছনের দিকে যাবে। গুণ করলে সেটা তো একের, সেটা আরেক জিনিস, সেটা আরেক জিনিস। সেটা ছিল ধরেন 225.30, এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে ডান দিকে পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক যাবে, এটা কোনো কথা নাই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক গুণের নিয়মটা হচ্ছে এটা, প্রথমে দশমিক গুলো তুলে দিবেন, মনে করবেন কোনো দশমিক নাই, শুধু পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে গুণফলটা বের করবেন। এখানে 100 না, মনে করেন এখানে আছে মনে করেন 1 2 3 এই দুইটাকে গুণ করে সাপোজ 1 2 3 পেলাম। এখন এটা এই দশমিকটা যদি আমরা সব বিবেচনা করি, দশমিক ইগনোর করে আমরা পেয়েছি 1 2 3, আর দশমিকটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো এটা বলেন তো? এই যে দুই ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, 1.23 এই দুই ঘর আমরা বামে নিয়ে আসবো, এখান থেকে দশমিকটাকে দুই ঘর বামে নিয়ে আসবো, এটা হবে 1.23 এরকম হবে। জি, বলে এটা বুঝতে পেরেছেন? জি, ওকে, জি, ঠিক একই রকম। আচ্ছা ভাই, তাহলে তো 20 আর পয়েন্ট বললেন। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বলেন না, ওই যেটা বলতেছিলেন 20 আর পয়েন্ট ইয়া, হ্যাঁ বলেন, ওইটাই বলেন। 20 ইনটু 20 আর 0.05, এখানে দশমিকটা ইগনোর করে দিয়েছি। এটা কল্পনা করুন কোন সংখ্যা 5 5 20 100 পেয়েছিলাম আমি 100 মানে কি দশমিকটা 100.00 এরকম আমরা পেয়েছি। এখন এখানে দুই ঘরের আগে আছে দশমিকটা আছে দুই ঘরের আগে, এখানে দশমিক নাই, তাহলে মোট দুই ঘরের আগে আছে। তাহলে আমি মোট দুই ঘরের আগে দশমিকটাকে নিয়ে আসবো টান দিয়ে, এক ঘর এখানে আনলাম আর একবার এক ঘর এখানে আনলাম, এখানে আসবে দশমিকটা, মানে 1.0000 এরকম হবে, মানে 1 হবে। এই সরি, আমি কি ভুল লিখছি নাকি এখানে? জি, আমি হ্যাঁ স্যার, এটা 1 হবে স্যার। এই জন্য স্যার কনফিউশন লাগতেছে স্যার। সরি প্রিন্টিং মিস্টেক মানুষের হয়, 2 ইউরো ইজ হিউম্যান। ছিল আমার 5 20 100, দশমিকটা এখানে, আমি এখান থেকে দুই ঘর বামে আনবো, এখানে 1.00 মানে কি 1, এটা মান পেয়েছি 1, আর আগে ছিল এখানে 1, আর উপরে আছে কত 50,000। তাহলে 50,000 কে 2 দিয়ে 1 + 1 মানে 2, 2 দিয়ে ভাগ করলে কি হয় 25,000। এটাই আমার आंसर। বলেন, কারো কোনো প্রশ্ন আছে অঙ্কটাতে? নাই, প্রশ্ন নাই। আচ্ছা, আরেকটু আমি ইয়ে করতে চাই, এখানে একটু শর্টকাট টেকনিক লেখেন, দেখেন লেখেন শর্টকাট, সবাই লেখেন শর্টকাট ক্যালকুলেশন। এখানে আমরা যে কাজটা করলাম, যে r = 5% ছিল, সেটাকে 0.05 করেছি। এটা করেছি একদম এক্সাক্ট নিয়ম অনুযায়ী, একদম একুরেট নিয়ম অনুযায়ী আমরা এটা করেছি। কিন্তু আমরা মাঝে মাঝে একুরেট সূত্র ইউজ না করে মাঝে মাঝে আমরা শর্টকাট মনে রাখার জন্য মাঝে মাঝে একটু ভুল সূত্র ইউজ করতে হয়। আমরা একটা সূত্র ইউজ করি যেটা ভুল, এটা হচ্ছে a = p * 1 + nr/100। 100 দিয়ে আগে ভাগ করে দিই। এই 0.05 এর কাজটা আমরা করব না, আমরা কি লিখবো জানেন? এই শর্টকাটের থেকে লিখবো কি জানেন? r = সিম্পল 5 লিখব।
যদি r equal to 5% না লিখে যদি আমরা ভুল লিখি r equal to শুধু 5 লিখি তাহলে আমরা এই সূত্রটা এইভাবে ইউজ করতে পারবো। তাহলে ওই দশমিকের ঝামেলাটা চলে যাবে এবং এটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সব অঙ্কের ক্ষেত্রেই এই রেজাল্টটা কারেক্ট আসবে। সুতরাং আমরা এটা সবসময় ইউজ করতে পারি। আমরা লিখি এই সূত্রটা আমরা লিখি। এখন দেখেন ক্যালকুলেশনটা একটু ইজি হবে। আমরা ক্যালকুলেশনটা করি। p এর মান কত ছিল? ও p বের করতে বলেছি। তাহলে p সমান সমান a বাই 1 প্লাস nr বাই 100 এরকম হবে। আমি এই দশমিকটা এই পার্সেন্টেজের দশমিকটা ইগনোর করছি। এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি, দেখেন তো কি আসে শর্টকাটে। a বাই p ইনটু সরি p তো নাই, এখন 1 প্লাস n এর মান হচ্ছে 20 বছর 20 ইনটু r এর মান কত 5, r এর মান 0.5 ধরবো না আমরা, এখন r এর মান ধরবো শুধু 5 আর 100 কি 100 রাখবো। মিউট করেন কারণ একটু আসছে, মিউট করেন। 1 প্লাস দেখেন এখন এই 5 20 কত 100 আর 100 নিচে আছে 100 উপরে 100 নিচে 100 কাটাকাটি করলাম কি হয়ে গেল 1 থাকলো 1 প্লাস 1 কি 50,000 বাই 2 সমান সমান 25,000। বলেন এখন কি একটু ইজি হয়েছে না ক্যালকুলেশনটা দশমিকটা ইগনোর করাতে? আগের চেয়ে কিছুটা ইজি হয়েছে, যদিও সূত্রটা ভুল কিন্তু স্যার অঙ্কটা ইজি হয়েছে। স্যার বলেন স্যার আমি যদি আর এর ক্ষেত্রে যদি স্যার আমি যদি 5/100 রাখি 5/100 রাখলে একই কথা। হ্যাঁ একই কথা। আপনি ওই সূত্রের ক্ষেত্রে স্যার ওই সূত্র হ্যাঁ আপনি nr/100 লিখলেন না, আপনি জি স্যার আর আমি খালি রাখলেন আর এর জায়গায় শুধু মানে স্যার ওইটা শুধু আর এর জায়গায় 5% না রেখে এটাকে 5/100 লিখলেন, কোনো সমস্যা নাই। স্যার ওইটাই তো তাহলে আগেরটা ইউজ করলেন। আচ্ছা আপনি আগেরটা ইউজ করলেন 1 প্লাস nr, আগেরটাই বেটার, এটাই বেটার। জি স্যার আপনি যেটা বলেছেন এটা বেটার। আমরা ভুল সূত্রটা আমরা না শিখি, এই দ্বিতীয় সূত্রটা আমরা না শিখি, লিখে রাখি ব্লক করে লিখে রাখি, কিন্তু আমরা এটা বেটার ইউজ করি। এটা কারেক্ট সূত্র। আমরা এখানে লিখি 1 প্লাস n, আর এর মান আমরা 5% না লিখে 5/100 লিখি, তাইলে আমার ক্যালকুলেশনটা আরেকটু ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কেন ইজি হলো, কেন মেইন নিয়ম অনুযায়ী কেন কঠিন হয়েছিল, অ্যানালাইসিস করেন ঘটনাটা কি করছিল আগের ক্ষেত্রে। আগের ক্ষেত্রে ঘটনাটা হয়েছিল আমরা 5 কে প্রথমে 100 দিয়ে ভাগ করছিলাম, আবার এখানে এসে 100 দিয়ে গুণ করতে হয়েছে। মানে একই জিনিস আমাকে হাত দিয়ে ডাইরেক্ট না খেয়ে ঘুরে আয় না পিছন দিয়ে আয় না আবার সামনে দিয়ে না খেয়েছি। এই জন্য আমরা প্রথমেই খাবো না, প্রথমেই ঘুরাবো না, আমরা একটু অপেক্ষা করব, যখন দেখবো কোনো ঝামেলা নাই লোকজন চলে গেছে ডাইরেক্ট খাই করবো। একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও। এই উদাহরণটা জোস স্যার। ছোটবেলায় মুভি দেখার সময় এটা দিতে বেশি। নাইস জোকস স্যার। স্যার এই চিপসটা আর পাওয়া যায় না? কি চিপস ছিল নামটা? স্যার স্টিক্স। বোম্বে স্টিক্স? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা একটা অঙ্ক করি দশম বিসিএস এর এই টাইপেরই, একদম এক্সাক্ট এই টাইপ না, একটু ডিফারেন্ট কিন্তু মূলত এই টাইপের অনেকটা। আমরা একটা অঙ্ক করি দশম বিসিএস 135 মিটার 8 নম্বর অঙ্ক দশম 10th বিসিএস। বলেছে যে কত হার সুদে, আমি সংক্ষেপে লিখলাম কত পার্সেন্ট সুদে, এভাবে সংক্ষেপে লিখলাম আমি, কত পার্সেন্ট সুদে কোন মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে। কত পার্সেন্ট সুদে, যারা ফেসবুক লাইভে দেখছেন তারা এখানে একটু শেড করছে, আর শেডটা আমি সব মুখে বলে দিচ্ছি, একটু খেয়াল করেন, খেয়াল করে খাতায় লিখেন। কত পার্সেন্ট সুদে কোন আসল সুদ আসলে 3 গুণ হবে, 3 গুণ হবে। মানে কি চাইছে? ইন্টারেস্ট।
8 বছরে, একটা লাইন লিখতে ভুলে গেছি, এখানে লেখেন 8 বছরে। 8 বছরে কি চেয়েছে? পার্সেন্ট, ইন্টারেস্ট না, রেট চেয়েছে, রেট। আর ইকুয়াল টু হোয়াট, এটা চেয়েছে। আর কি দেওয়া আছে? কোন আসল, কোন আসল, কোন আসল, কত আসল আমার দেওয়া নাই। আবার সুদ আসল কত সেটা দেওয়া নাই। বছর দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার ইকুয়াল টু 8। রেট চেয়েছে, ইয়ার চেয়েছে, তাহলে দুইটা জিনিস আমার মিসিং না? একটা সূত্র তো 4টা থাকতে হবে। কি কি? আই মিসিং আর পি মিসিং। তাহলে কিভাবে করব আমরা? ভাইয়া একটু কোশ্চেনটা পড়েন তো, মানে কোশ্চেনটা বুঝতে পারতেছি না, মানে কোন আসল বলতে? মানে কোন আসল না, কোন আসল, কোন আসল, মানে এখানে বলছে যে কোন একটা অ্যামাউন্ট। ধরেন আমাকে বলতো আমি ব্যাংকে রেখেছি 25,000 টাকা, 8 বছর পরে আমি গিয়ে দেখছি 75,000 টাকা। বুঝতে পেরেছেন? এখানে ইন্টারেস্ট বের করার কথা না, কারণ এখানে কত পার্সেন্ট সুদে হলে সুদের হার তো বলে নাই। হ্যাঁ, সুদের পার্সেন্ট বলেছে, সুদের হার বের করতে চেয়েছে। কত পার্সেন্ট সুদে, কত হার সুদে। এবার বাংলাটা এখানে লেখা আছে এভাবে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে। আচ্ছা আচ্ছা, কত পার্সেন্ট সুদে, পার্সেন্ট মানে কি আর, মনে রাখবেন যেখানে আছে পার্সেন্ট সেটাই হচ্ছে কি যে আর বের করতে হচ্ছে। এখন বলেছে যে এই কোন আসল 3 গুণ হবে, মানে কি ধরে নিতে হবে যখন আসল এবং সুদ আসল না দেওয়া থাকবে তখন আমাকে ধরে নিতে হবে এই দুইটা জিনিস। এইটা অঙ্কটা আমরা দুই সূত্র দিয়ে করতে পারি, i ইকুয়াল টু n দিয়ে করতে পারি, p a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস n আর এটা দিয়ে করতে পারি। আমরা দেখি আমরা কিভাবে করি। মনে করি আসল ছিল, দেখেন ধরি আসল ছিল কত, আসলকে আমরা কি দিয়ে ধরি সব সময়? 100 না, প্রিন্সিপাল p। তাহলে সুদ আসল, সুদ আসল মানে মুনাফা আসল, মুনাফা আসল কি দিয়ে প্রকাশ করি আমরা? 3p 3p কি হবে? 3p হবে না? সুদ আসল কি হবে? 3 গুণ, মানে আসলের 3 গুণ। 3 গুণ বলতে এখানে কার 3 গুণ বলেন তো? 8 বছরে 3 গুণ, সুদ আসল 3 গুণ, মানে কার 3 গুণ? আসলের 3 গুণ। আচ্ছা, এখানে বলেছে হবে, কে হবে বলেন তো? কি হবে বা কে হবে? সুদ আসল না, আসল, আসলটা 3 গুণ হবে, লোকটা মোটা হবে। কয় কেজি চালের ভাত খাওয়াইলে মিনা 8 বছরে 3 গুণ ওজন বাড়বে? তাহলে মোটা হইছে কে? 3 গুণ বাড়ছে, মোটাটা কি মোটা 3 গুণ নিজে হইছে নাকি মিনা আমরা হইছে? 3p লিখতে পারি স্যার, আমরা 3p লিখতে পারি। হ্যাঁ, 3p লিখতে পারি। এখন আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারি। আমরা এখান থেকে একটু একটু কোশ্চেনটা যদি একটু ভাঙিয়ে দিতে, মানে কোশ্চেনটা যেন কেমন কেমন লাগতেছে। শতকরা কত পার্সেন্ট সুদে কোন একটা আসল 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে, মানে আসল কত সেটা দেওয়া নাই, সুদ আসল কত সেটা দেওয়া নাই, কিন্তু ক্লু দেওয়া আছে 3 গুণ। মানে এটা যদি 25 টাকা হয় এটা হবে 75 টাকা, এটা যদি 5 টাকা হয় এটা হবে 15 টাকা। তাহলে আমরা তো জানি না, আমরা ধরে নিই এটা x টাকা, তাহলে 3x, আমরা ধরে নিই আসলটা হচ্ছে x টাকা, তাহলে এটা হবে কি 3x টাকা। জি, আমরা x ধরে নিই, আমরা p ধরেছি, তাহলে এটা হচ্ছে 3p টাকা। কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই। এখন আমরা যদি সুদ আসল এটা হয় তাহলে সুদ কত বলেন তো? i সমান কি হবে বলেন তো? স্যার 2p। হ্যাঁ, সুদ আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে কি পাই? আমরা সুদ পাই। আমরা রাখছিলাম 25,000 টাকা আর বাইরে হয়েছে 3 গুণ 75,000 টাকা, তাহলে সুদ পাইছি কত বলেন তো মাঝখানে? 50,000 টাকা না? 50,000 টাকা। হ্যাঁ, বিয়োগটা আমরা পরে করবো, বিয়োগ ফলটা পরে বের করবো। আগে বুঝেন বিয়োগ যে করতে হবে এটা আগে বুঝেন, মাথা ঠান্ডা করেন, আগে সব বলে যান। আমি রাখছিলাম ব্যাংকে 25,000 টাকা আসল, আর সুদ আসল পাইছি 3 গুণ 75,000 টাকা, তাহলে সুদ পাইছি কত? 50,000 টাকা। 50,000, 75,000 থেকে 25,000 বিয়োগ করে দিই, 3p - p সমান সমান
2p, এটা হচ্ছে i। এখন আমরা দুই ভাবে করতে পারি, যেহেতু এটা বের করেই ফেলছি আমরা সব ছোট ছোটটা দেই, i = অ্যাম্পিয়ার দিয়ে করি, i = np r। কি বের করতে বলেছে? r বের করতে বলেছে, তাহলে r = কি? i/n। i এর মান কত আমরা বের করেছি? 2p। n এর মান কত দেওয়া আছে? 8। p এর মান কত দেওয়া আছে? p এর মান ধরেছি, দেওয়া নাই, আসলের মান দেওয়া নাই, আমরা ধরেছি আসলের মান p, p এর মান p ধরেছি আমরা, তাহলে p এর মান p রাখবো, p এর মান p রাখবো। এটা কাটাকাটি করলে কি হয়? 1/4। কি পাইছি আমরা? 1/4। এখন কিন্তু কবি নীরব হয়ে গেছে, পার্সেন্ট তো পেলাম না। 1/4 পেলাম, পার্সেন্ট কত? স্যার 100 দিয়ে গুণ দিব স্যার। 25%। 100 দিয়ে গুণ করব। কেন 25%? আমরা শতকরার দ্বিতীয় ক্লাসে কি বেস করেছিলাম আমরা? 1/4 মানে কত পার্সেন্ট? 25%। 1/3 মানে 33.33%। 1/2 মানে 50%। 2/5 মানে 40%। এগুলো শিখেছিলাম আমরা মুখস্থ। ধরেন সে কি নাই 1/9 আসছে, এটা তো মুখস্থ করি নাই, তাহলে এটাকে আমি কনভার্ট করব কিভাবে? পার্সেন্টেজে কনভার্ট করব কিভাবে? শিখতে হবে না? হরে 130 মনে আছে? হরে 100, নিচে হরকে যা দিয়ে গুণ করলে 100 হয় আমাকে তাই করতে হবে, ও লব ও হর উভয়কে গুণ করতে হবে 100 বানানোর জন্য। তাইলে বলেন এই 4 কে কত দিয়ে গুণ দিলে 100 হবে? 25। 25। তাহলে লবকেও 25 দিয়ে গুণ দিতে হবে, ইকুয়াল টু 25/100, ইকুয়াল টু কি বলা যায়? 25%। আপনারা এই যে কেন 25 দিয়ে গুণ করলাম এটা যদি মনে নাই, এখানে নিচে লিখে রাখেন লাল কালি দিয়ে, হরে 130, হরে 100। ঠিক আছে? ওকে, এক এক নাম বলবো না, একজন স্যার অনলাইনে দেখলাম, সে ক্লাস নিচ্ছে, ম্যাথের বিসিএস ক্লাস নেই, সে বলছে এই থিওরির নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম হরে 100। এটা আমার কাছে একটু আপত্তিকরী লাগলো, যদিও খারাপ কিছু না, অপমানজনক কিছু না, কিন্তু তারপরেও তো এটা একটা সেন্সিটিভ ইস্যু না, ধর্মীয় ব্যাপার। মজা সবকিছু নিয়ে করা যায়, আমিও তো মজা করি, তাই না? কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে মজা করা ঠিক না। স্যার এটা তো হতে পারে স্যার আমরা লব ও হরকে স্যার সমপরিমাণ 25 দিয়ে স্যার গুণ করলাম। গুণ তো 25 দিয়ে করব, 25 দিয়ে করলাম কেন? 55 দিয়ে করলাম না কেন? স্যার নিচে 100 হতে হবে, এটা 100 বানাতে হবে আমাদেরকে। রাইট, হরে 100 বানাইতে হবে, এটাই কারণ 25 দিয়ে গুণ করলাম। আচ্ছা ভাই 1/4 যে আছে ওইটাকে যদি আমি ধরি যে 1/7 তাহলে কি হবে? 1/7 হলে ওই ইয়ে করতে হবে, ক্যালকুলেশনটা একটু জটিল হবে, দশমিক আসবে, জানি স্যার বলেন 14 পয়েন্ট সামথিং। হ্যাঁ 7 14 99, তাই না? 14 সমস্ত 7/2, 14 সমস্ত 7/2, এটাই আসবে 1, আবার দশমিক আসবে 14.141414, মানে কোনগুণিক আসবে, এরকম হতে পারে। আমরা একটু করে দেখি কি হয়। 7/100। এখন এটাকে তো 7 দিয়ে কোনো কিছু দিয়ে গুণ করলে 100 হয় না, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয় না, কিন্তু একটা কিছু দিয়ে গুণ করলে 100 হয়। এটা কি বলেন তো? এটা কি 100/7 দিয়ে গুণ করলে 100 হয়? উপরেও 100/7 দিয়ে গুণ করলাম, সাথে সাথে কাটা 100 হয়ে গেল। কেন সাথে সাথে কাটা যায়? হ্যাঁ সাথে সাথে কাটা গেল। উপরে কি রইল? 7/100 বাই নিচে 100, মানে কি রইল? 100/7 নিচে বাই 100। ঠিক আছে, এই এত পার্সেন্ট, আনসারটা কি এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্টটা কি এখন দশমিকটা ভাঙে আমরা পরীক্ষায় এরকম অঙ্ক আসবে না, যেহেতু ক্যালকুলেটর নাই। আর যদি আসে তাহলে আপনারা এইভাবে করতে পারেন। কিভাবে? মুখে মুখে ভাগ করেন, 100 কে 7 দিয়ে ভাগ করেন, 7 থেকে 7 রইল 3, রইল 0, 4 7 28, রইল 2, 14 সমস্ত 7/2%। এই হচ্ছে আমার আপনার আনসার। ঠিক আছে, এটাকে যদি আরো করতে চান 7/20, মনে কল্পনা করেন 7 দুগুণে 14 আর 14 গুণে 6, 7/6 না, আবার দশমিক আসবে, এখানে 3টা 4টা দশমিক আসবে, সুতরাং এটা এর বেশি ভাঙানোর আনসার আসবে না, আনসারই ভাবে আসবে 14/7/2
13 সমস্ত 3/1 এরকম কোনটা পার্সেন্ট আনসার এটা বলবেন। সেম হিসেবে আরেকটা অঙ্ক বলি না, এটা হোমওয়ার্ক 33তম বিসিএস এর হোমওয়ার্ক, সেম অঙ্ক। এখানে আসল বলছে 3 গুণ, আর এই অঙ্কে বলছে আসল 1 সমস্ত 4/1 মানে কি 4/5 অংশ। 3 গুণ মানে কি 3 কে গুণ দিছে বললে ভালো হয়। হ্যাঁ একটু পেজ নাম্বারটা বললে স্যার একটু পেজ ভালো। নাম্বার 134। তাহলে আগেরটার উত্তর কি 25%? হ্যাঁ 25%। জি হোমওয়ার্ক লেখেন, যাদের বই নাই তাদের জন্য লিখে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে 33rd বিসিএস অঙ্কটা একটু লিখে দিই। রকিব সাহেব, রকিব কি করছে 3 লাখ, আচ্ছা এটা কোনো রিটেনে আসছে, প্লিজ তো এই অঙ্ক আসার কথা না, একটু খেয়াল করেন তো, কেউ খুঁজে দেখেন তো এটা কি প্রিলিতে আসছে এটা রিটেনে আসছে, অপশন দেওয়া নাই তো, অপশন আনসারের না অপশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা অপশন আছে, এটা প্রিলিতে আসছে। তাহলে ক্যালকুলেটর ছাড়া আসলে এই অঙ্কটা অনেক টাইম টাফ হয়ে যাবে, অনেক টাইম খাবে, কিন্তু কিছু করার নাই, আমরা যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাই এই অঙ্কটা রিটেনেও আসতে পারে, সুতরাং আমাকে শিখতে হবে। রকিব সাহেব 3,73,000 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। নয়েজ হচ্ছে, একটু মিউট করেন। 7.5 বছর পর, 7 সমস্ত 2/1 বছর পর তিনি আসল টাকার 1 সমস্ত 4/1 আসল টাকার 1 সমস্ত 4/1 আমি করে দিচ্ছি। 1 সমস্ত 4/1 মানে কি 4/5 অংশ সুদ পেলেন। হ্যাঁ বলছে সুদের হার কত, হার ইকুয়াল টু কত পার্সেন্ট এটা জানতে চেয়েছি। তাহলে সব এটা অঙ্কটা কঠিন না, অঙ্কটা সব ক্লিয়ার। হ্যাঁ অঙ্কটা সব ক্লিয়ার, আমি অঙ্কটা ক্যালকুলেশনটা করে দিব না, শুধু মানগুলো লিখে দিই। এটা কি ব্যাংকে রাখছে, ব্যাংকে যেটা রাখে সেটা কি দিয়ে প্রকাশ করে? পি। হ্যালো, আপনারা কি ঘুমাই গেছেন? জি ভাইয়া আছি হয়ে গেছে, ঠিক আছে আমি শেষ করে দেবো, এটা করে শেষ করে দেবো। আমরা সুদাফলের 3টা ক্লাস নিব, কারণ সুদাফলটা প্রচুর অঙ্ক, অনেক অঙ্ক, এবং এগুলো ব্যাংকে প্রচুর আসে। আর কম্পাউন্ড টাইপও 2টা, অধ্যায়টা ছোট মনে হচ্ছে, বেশি অঙ্ক নেই তো। আমি দেখি না ওটা অবশ্য, কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকে অঙ্কগুলো বেশি আসে, বুঝছেন? অঙ্কগুলো আমরা একটু দেখি, যদি সম্ভব হয় কালকে দিয়ে শেষ করে দিতে দিব, না হলে আমরা 3 দিন দিব, তারপর আমরা এটা একটু স্লো আগাবো। এটা একদম বেসিক অঙ্ক, সব জায়গায় আসে। বছর, নাম্বার অফ ইয়ার ইকুয়াল টু কত 7.5, আসল টাকার এত অংশ কি পাইছে, এটা সুদ। তাহলে এটা কি বলেন তো, এই 4/1 এটা কি বলেন তো? সুদ পাইছে, সুদ, এটা হচ্ছে সুদ। সুদ কি দিয়ে প্রকাশ করছি আমরা? ইন্টারেস্ট। আই সমান সমান এত, আসল এর এত, এর মানে কি গুণ, আসল এর এত। তারপরে লিখি আসল এর, লিখি আমরা এটা 3,73,899 এর কত 4/5। কাটাকাটি করি, কাটাকাটি করলে দশমিক আসবে, কাটাকাটি করলে দশমিক আসবে। তাহলে কাটাকাটিটা আমরা আপাতত না করি। হ্যাঁ এমন হইতে পারে যখন আমরা i = n² এর সূত্রে বসাবো, তখন এই 4/5 নিজেই থাকবে না, নিজেই অন্য কোথাও কাটাকাটি করে নাই হয়ে যেতে পারে। আমরা এখানে অ্যাডভান্স ক্যালকুলেশনটা করলে যেটা হবে
ওই যে আগের অঙ্কের মতো মনে আছে, বলেছিলাম r বাই 100 কে একবার 100 দিয়ে ভাগ করছি, পরে কি আবার গুণ করে দিচ্ছি, একটা কাজ দুইবার করতে হইছে। তার চেয়ে আমরা না করি, আমরা এটাকে এভাবে রেখে দিই। এর মানে কি বলেন তো, এর মানে হচ্ছে গুণ। এর কি আমরা গুণ দিতে পারি, যিনি খাতায় এর লেখছেন কাটবেন না, নিচে ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, এরকম ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন গুণ। কি বের করতে চাইছে, রেট কত, r ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি r ইকুয়ালস টু n p r, তাহলে r ইকুয়াল টু i বাই n p। n এর মান বসান 7.5, p এর মান বসান এটা, আর i এর মান বসান এটা, দেখবেন i তে i তে কাটাকাটি চলে যাবে, কঠিন জিনিসটা কাটাকাটি চলে যাবে। করেই দেই, করে ফেলছি যখন করে দেই। এখন খুব সুন্দর কঠিন ঝামেলাটা তোদের দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। এই অঙ্কের আনসারটা কি 7.5 কে স্যার না, কি হয়ে গেল আবার, বোর্ড চলে গেছে তো। স্ক্রিন শেয়ারিং হয়ে গেছে। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হতে পারে। আর আপনারা কি শুধু ম্যাথটাই মানে কোচিং করতেছেন না আর অন্যান্য কোর্সে ভর্তি হয়েছে? না, শুধু ম্যাথটাই আমার প্রবলেম, আর বাকিগুলা আলহামদুলিল্লাহ। নিয়াজ ভাই, জি জি ভাইয়া, আমার শুধু ম্যাথটাই একটু বাকি আছে আর কি, আর বাকিগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি আবার হ্যাঁ আছে। বাকিগুলো আসলে বোঝা যায়, পরে এই বয়সে বোঝা যায়। জি আপনার কোথাও মডেল টেস্ট দিচ্ছেন না রেগুলার প্রিলির জন্য? এমনিতে আমাদের একটা গ্রুপ আছে, ওখানে আমরা আমার দিচ্ছি আর কি। মোবাইল অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি আপাতত এই ল্যাপটপ দিয়ে অঙ্কটা করি, আপনারা একটু দেখেন। মোবাইলটা অফ হয়ে গেছে। মোবাইল দিয়ে ক্লাস আপনি নিলে দেখতে মোবাইলে পাচ্ছেন? অনেক প্রেসার পড়ে, মোবাইল দিয়ে ক্লাস নিলে মোবাইলে অনেক প্রেসার পড়ে। জি স্যার দেখতে পাচ্ছি, স্যার এটুকু করে শেষ করে দেন আর কি। হ্যাঁ, এটা শেষ করে দিব তো, শেষ প্রায়। শুনতে পাচ্ছেন? এইটুকু শুনতে পাচ্ছেন? শেষ ফিনিশিংটা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ফিনিশিংটা হ্যাঁ শেষ করে শোনা দিই। যাচ্ছে, শোনা যাচ্ছে। এই কাটাকাটিটা একটু শেষ করে দেই। নিচে থাকবে 75 আর উপরে আছে কত 4 5 10 50। এই লবহরকে 10 দিয়ে গুণ করলাম কেন? এই 7.5 টাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য, দশমিকটাকে নাই করে দেওয়ার জন্য আমি 10 দিয়ে গুণ করলাম। 50/7/75। এখন কি আসছে 50/7 ইনটু 75। আচ্ছা স্যার বলেন। স্যার এটা তো আমি স্যার অন্যভাবে করতে পারতাম স্যার, যেটা আপনি 7/5 বানাইছেন ওটাকে আমি ভগ্নাংশে রাখতাম। রাইট 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 রাইট, এটা বেটার ছিল। কোনো ভগ্নাংশ ছিল, তাহলে আচ্ছা এত কিছু করার দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করার দরকার ছিল না, আপনার কথাটা রাখি। 7.5 আমরা কোথা থেকে পেয়েছিলাম স্যার ওই যে স্যার 7/1/2 7 সমস্ত 2 ভাগের 1 এরকম ছিল, তাই না? এই 7 সমস্ত 2, এটাকে আমরা এভাবে লিখি 7 সমস্ত 2 ভাগের 1। এই 7.5 কে কি লেখা যায় 15/2। এই 7 সমস্ত 2 ভাগের 1 কে আমরা লিখলাম কি 15/2। কিভাবে লিখছি? ওই 7 দুগুণে 14 গুণ করছি, 1 যোগ করে দিছি, নিচে 2 ঠিক থাকবে। আর লবে কোনটা আসবে? লবে আসবে এই দুইটার গুণফল আর 1 যোগ 15।
আচ্ছা এটাকে আমরা এখন একটু উল্টায় দেই। এই 5/4 টাকে আমরা আগে লিখি 5/4 ইনটু এটাকে উল্টে দেই 2/15। এখন এটা সিম্পল হয়ে গেছে 3 2 দিয়ে কাটলে 2 মানে কি 1/6। আচ্ছা 1/6 মানে কি হরে 100। লবহরকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি আসে? 1 into 100 by 6 into 16 point something 100 মানে যে এইটুক হচ্ছে আলাদা করি আমরা। হ্যাঁ এইটুককে আমরা আলাদা ধরি। ভাইয়া দেখা যাচ্ছে না পুরোটা। হ্যাঁ দেখতে পাচ্ছি না। এখন দেখা যাবে। এবার ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখেন এই যে এই অংশটাকে আমরা একটা ধরি আর নিচে 100টাকে আমরা আলাদা করি। ঠিক আছে, আমরা মনে করি নিচে 100টা হচ্ছে আলাদা আর এই 100 ভাগের 6 ভাগের 100 এটা হচ্ছে আলাদা। এত পার্সেন্ট। জি স্যার, এত পার্সেন্ট। তাহলে 100 কে 6 দিয়ে ভাগ দিলে যা হয় তত পার্সেন্টই হচ্ছে আমার আনসার, তাই না? একটু আরেকবার আবার বলি কি করেছি আমি, আমার ছিল 1/6 কিন্তু আমার পার্সেন্ট আনার জন্য কি নিয়ম ছিল? পার্সেন্ট আনার জন্য আমার কি করতে হবে? ভগ্নাংশে লেখাটা কি উল্টে গেছে? ঠিক আছে না ঠিক আছে। আচ্ছা নিচে আমার 100 আনতে হবে। 100 আনলে আমরা পার্সেন্টেজ বলতে পারবো। মনে করেন এখন অনেকগুলো সংখ্যা আছে 3 into 4 by 5 into 6 into 100। এই ভগ্নাংশের 100টাকে আমরা যদি আলাদা করে দেই বাকি সবগুলোর পার্সেন্টেজ আমরা বলতে পারি। এই গুণফলগুলোর পার্সেন্টেজ আমরা এটা বলতে পারবো। নিচে যখন 100 থাকবে তখন বাকিগুলোর গুণফলের পার্সেন্টেজ এটা আমরা বলতে পারি। একই রকম এখানে নিচে 100 আছে আর বাকি সব পার্সেন্টেজ। মনে করেন উপরে ছিল 3 নিচে 100, এটাকে আমরা কি লিখতে পারি? 3% লিখতে পারি না? পারি। উপরে 3 নিচে 100 আমরা লিখতে পারি কি 3%? জি জি। তাহলে উপরে নিচে মিলে অনেক কিছু আছে সেটা সবগুলোর গুণফল মনে করেন 12। এই সবগুলোর গুণফল হচ্ছে মনে করেন 12 আর নিচে আছে বাড়তি 100। তাহলে এইটাকে আমরা 12% লিখতে পারি না? জি পারি। ঠিক একই রকম এই 1 100 6 এগুলোর গুণফল মনে করেন 13, তাহলে আমরা এটাকে 13% লিখতে পারি। এখন এটার গুণফলটা কত বা ভাগফলটা কত এটা আমরা একটু আলাদাভাবে হাতে কলমে হিসাব করতে হবে। কেমন হিসাবটা আমরা করি হাতে কলমে আলাদা করে? আচ্ছা ভাইয়া মানে মেইনলি কি পার্সেন্টেজ আনার জন্য আমি লব আর হরকে 100 দিয়ে গুণ করলাম এরকম? রাইট লব হরকে 100 দিয়ে আমি গুণ করেছি। এখন বাকি রইল কত? 100/6। তাহলে 6 দিয়ে 100 কে ভাগ করি মনে মনে রাফ। 6 কে 6 না ডাইরেক্ট 16 দিয়ে গুণ করি টাইম বাঁচাই। 6 16 96 রইল কত? 4। 16 সমস্ত 6 ভাগের 4। 6 ভাগের 4 কে কি লেখা যায়? 3/2। 3/2 মানে কি 0.66 তাই না? 16.66 কোনগুণিক 6 6 6 6 যাই থাকবে। আর নিচে কি ছিল বাড়তি? নিচে 100 নিচে 100 মানে পার্সেন্টেজ 16.6 কোনগুণিক পার্সেন্ট। আচ্ছা পরীক্ষা এইভাবে নাই, আনসার আছে কি কি? 12 সমস্ত 3/1 ক, খতে আছে 16 সমস্ত 3/2, গতে আছে মনে করেন 16 সমস্ত 4/1, ঘতে আছে 16 সমস্ত 5/2। কোনটা আনসার? 3/2 খ। এই যে 3/2 6/4 মানে কি কাটাকাটি করলে এটা 3/2 কাটাকাটি করি 2 3 3/2 16 সমস্ত 3/2 এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে ওকে ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আগামী পরশুদিন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।